আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের অন্তর্ভুক্ত একটি বিখ্যাত কবিতা কপোতাক্ষ নদ। কবিতাটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। তো কবিতা পড়ার আগে আমরা কবি সম্পর্কে হালকা জেনে নিই। প্রথমত মাইকেল মধুসূদন দত্ত 1824 খ্রিস্টাব্দে 25শে জানুয়ারি যশোর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তার সাহিত্যিক একটি ছদ্মনাম ছিল, সেটা হচ্ছে টিমোথি পেন পোয়েম। তার পিতা রাজনারায়ণ দত্ত এবং মাতা হচ্ছে জাহ্নবী দেবী। তিনি 1833 খ্রিস্টাব্দে সপ্তম শ্রেণীতে ভর্তি হয়েছিলেন। কারণ এটি একটি বিষয় জেনে রাখার যে তিনি মাত্র 9 বছর বয়সে সপ্তম শ্রেণীতে ছিলেন। তারপরে দেখা যায় তিনি 1843 খ্রিস্টাব্দে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। ফলে তার নামের আগে যুক্ত হয় হচ্ছে মাইকেল শব্দটি। বাংলা সাহিত্যকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে মাইকেল মধুসূদন দত্তের অবদান অনস্বীকার্য, কেননা তার হাত ধরে বাংলা সাহিত্যের আধুনিক জগতে প্রবেশ করেছে এরকম একটা ধারণা করা যায়। মাইকেল মধুসূদন দত্তের সবচেয়ে একটি অমর কীর্তি কাব্য আছে, সেটি হচ্ছে মেঘনাদ বধ কাব্য। এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য নামেই পরিচিত। এরপর তেনার আরও অনেক কিছু কাব্যগ্রন্থ আছে, যেমন বীরাঙ্গনা, ব্রজঙ্গনা কাব্য ইত্যাদি এগুলো আছে। তারপরে তার যে রচিত নাটক আছে শর্মিষ্ঠা, কৃষ্ণকুমারী, পদ্মাবতী, এবং তার আরও কিছু প্রহসন, যে বুড়ো শালিকের ঘাড় এলো, একে কি বলে সভ্যতা, এগুলো। এছাড়া তিনি বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দ এবং সনেট প্রবর্তন করেছিলেন। তো দেখা যায় এটা কিন্তু বেশিরভাগ পরীক্ষা আসে, নিচের কোন ছন্দটি মাইকেল মধুসূদন দত্ত রচনা করেছিলেন, অর্থাৎ অমিত্রাক্ষর ছন্দ। তারপর সনেট, বাংলা সনেটের জনক কাকে বলে, এটাও আসে মাইকেল মধুসূদন দত্তের। তো যাই হোক, এরপরে দেখা যায় তিনি 1873 খ্রিস্টাব্দে 29শে জুন মৃত্যুবরণ করেন। তো যাই হোক, কবি পরিচিতি থেকে তেমন একটি এসএসসি পরীক্ষায় আসতে দেখা যায় না, তবে বিশেষভাবে যেটা আসে সেটা প্রথমত হচ্ছে যে মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি কোনটি, মেঘনাদ বধ কাব্য। আর দ্বিতীয়ত তার জন্ম মৃত্যু একটু আসে, এগুলোই মূলত। তারপর বাংলা সনেটের জনক কি, এটাও এসে থাকে। আর সনেট সম্পর্কিত আলোচনা অবশ্যই আমি গত ক্লাসে করেছিলাম। তো সনেট সম্পর্কে সবাই পারলে আমার প্রিভিয়াস ভিডিওটা দেখে নিয়ে আসতে পারো। তো আমরা এখন কবিতা সম্পর্কে আলোচনা করব। তো কবিতা সম্পর্কে আলোচনা করার আগে একটু প্রেক্ষাপট পেলে নিয়ে আসলে কেন বা কি জন্য এই কবিতাটা লেখা হলো। তো প্রথমত জেনে রাখি যে মাইকেল মধুসূদন দত্তের এই কপোতাক্ষ নদ কবিতাটি চতুর্দশপদী কবিতাবলী কাব্য থেকে নেওয়া হয়েছে। অর্থাৎ এটাও একটি সনেট জাতীয় কবিতা। আর সনেটে তো 14টা লাইন থাকে, এটা আমরা সকলেই অবগত। আর সনেটের দুইটা অংশ থাকে, অষ্টক আর শতক। তো যাই হোক, এসব বিষয়ে আগে আলোচনা করা হয়েছিল। তো এখন আমরা কবিতায় যাই। কবিতাটা মূলত হচ্ছে স্মৃতিচারণমূলক কবিতাও বলতে পারি, আমরা একই সাথে দেশপ্রেমমূলক কবিতাও বলতে পারি। কেননা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত যখন এই কবিতাটি লেখেন, তিনি তখন দেশে ছিলেন না, তিনি ফ্রান্সের ভার্সাই নগরীতেই ছিলেন। তো ওখান থেকে তার শৈশবে বেড়ে ওঠা কপোতাক্ষ নদকে কেন্দ্র করে এই কবিতাটি মূলত লিখেছিলেন। তো যাই হোক, আমরা দেরি না করে এখন কবিতা সম্পর্কিত আলোচনা করব। দেখা যায় এখানে প্রথম লাইন আছে, সতত হে নদ তুমি পরমোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। অর্থাৎ সততা মানে আমরা সকলে জানি সর্বদা। হে নদ, এখানে নদীকে সম্বোধন করছে, হে নদ তোমাকে আমার মানে সব সময় মনে পড়ে। তোমার কথা ভাবিয়ে বিরলে, বিরলে মানে কি একান্ত নিরিবিলিতে বা নির্জনে। তোমার কথা আমি সব সময় ভাবি, এক কথায় যখনই তিনি একান্ত নিরিবিলিতে বসে থাকে তখনই এই নদের কথা মনে করেন। সতত জ্যামতি লোক নিশার স্বপনে শোনে মায়ামন্ত্র ধ্বনি তব কলে। অর্থাৎ প্রত্যেক মানুষ একথা, তিনি নদীর মূলত কলকল যে ধ্বনিটা ছিল, এই ধ্বনিকে তিনি বারবার মনে হয় শুনতেছেন, যেটা একটা তার কাছে মায়ামন্ত্র ধ্বনি বলে বিবেচিত। যেমনটা মানুষ নিশা এক কথায় ঘুমের ঘোরে অর্থাৎ স্বপনে যেরকম মায়ামন্ত্র ধ্বনি শুনে, ঠিক এই রকম কপোতাক্ষ নদের যে কলকল ধ্বনি ছিল সেটি তিনি বারবার শোনেন। তো এখান থেকে পরীক্ষা এটাও আসে যে আসলে কবির কাছে মায়ামন্ত্র ধ্বনি বলতে কিসের ইঙ্গিত করেছেন কবি। তো দেখা যায় এখানে কপোতাক্ষ নদের কলকল ধ্বনি। জুড়াই এ কান আমি ভ্রান্তির চলনে। তো যাই হোক, এখন তিনি মূলত, তিনি তো এই সময় দেশে ছিলেন না। তো দেখা যায় তিনি ফ্রান্সের ভার্সাই নগরীতে ছিলেন। তো ওই ভার্সাই নগরীতে থেকে মূলত তিনি অন্যান্য নদী বা ঘুমের ঘোরেও দেখতে পারেন যে এরকম নদীর কলকলধ্বনি, উনি এটা জানেন যে এটা ভুল বা বাস্তব নয়, তবু তিনি ওইটা দিয়ে তার প্রাণটা জুড়িয়ে নেয় যে এটাই মনে হচ্ছে সেই কপোতাক্ষ নদের কলকলধ্বনি। বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে,
অর্থাৎ উনি বিভিন্ন দেশ ঘুরেছেন, তো বিভিন্ন দেশে বিভিন্ন নদ এর স্রোত বা প্রবহমানতা দেখেছেন, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। এখন মেইন কথা হচ্ছে এই কপোতাক্ষ নদের যে একটা স্নেহ মোহবন্ধনের মুগ্ধতা একটা আছে, এই মুগ্ধতা আসলে কোনো নদী বা কোনো একটা জলের কোনো নদীর স্রোত দেখে আসলে তার কাছে এটা তৃপ্তি বা সন্তুষ্ট হতে পারেন না। অর্থাৎ যেটা দিয়ে যার সন্তুষ্টি সেটা না হলে তো কখনো যে সন্তুষ্ট বোধ করবে না, এইরকমই বোঝায়। দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে। অর্থাৎ এই যে এই লাইনটার মাঝে আমাদের একটা আখ্যান দেওয়া যায় যে তিনি এই নদকে মূলত তার মায়ের সাথে, মাতৃভূমির সাথে তুলনা করেছে। এরপরে দেখা যায় যে আমরা এটা অষ্টকটা পড়লাম, এখন আমরা পড়বো যে হচ্ছে ষষ্ঠক বা ষষ্ঠের বা কোথাও সেটা দেখি। তো যাই হোক, দেখি বলছে, আর কি হবে দেখা যতদিন যাবে। এখন ইনি এটা সংশয় প্রকাশ করেছে, আসলে দিনের পর দিন তো চলে যাচ্ছে, আমি তো এখন বাইরেই আছি, আমি কি আর কখনো গিয়ে তোমায় দেখতে পাবো। প্রজারূপে রাজরূপ সাগরের দিতে বাড়ি রূপ করো তুমি। এখন ইনি বলতেছে যে আসলে প্রজা যেমন রাজাকে সন্তুষ্ট রাখে কি দিয়ে, তাকে তো একটা কর দিয়ে সন্তুষ্ট স্যাটিসফাইড থাকে, ঠিক এই রকম প্রজা বলতে এখানে কপোতাক্ষ নদকে বলছে এবং রাজা বলতে সাগরকে বুঝাইছে। তাহলে এই রকম প্রজারূপে বা এই কপোতাক্ষ নদ ও সাগরকে মূলত কি দিয়ে সে কর হিসেবে সে পানি দিয়ে তাকে সন্তুষ্ট রাখে। এ মিনতি গাবে বঙ্গজনের কানে, মানে বাংলার মানুষজনের কাছে, অর্থাৎ যশোর জেলা সাগরদিঘি গ্রামের মানুষের কাছে কপোতাক্ষ নদকে এটা মিনতি করতেছে যে তুমি এটা সবার কাছে গাইবে। শখে সখারিতে নাম তার এ প্রবাসে মজি প্রেম ভাবে। অর্থাৎ তিনি দূর প্রবাসে বসেও বন্দনা গাইছে যে লইছে যে নাম তব বঙ্গের সঙ্গীত। অর্থাৎ প্রদেশে বা বিদেশে থাকা সত্ত্বেও তার কাছে সবসময় এই বঙ্গের সঙ্গীত অর্থাৎ কপোতাক্ষ নদের কথাই তার সবসময় মনে পড়তেছে। তো যাই হোক, কবিতার আমাদের এইটাই হচ্ছে মূল বিষয়। তো আমাদের দেখা যায় এখান থেকে পরীক্ষার ক্ষেত্রে খ নম্বরে আসলে একটা আসে যে জোড়াই একা নামি ভ্রান্তির ছলনে। এইটা বলতে আসলে কি বোঝানো হয়েছে। আর এটা আমাদের হচ্ছে এমসিকিউ আসে যে আর কি হবে দেখা বলতে কি বোঝানো হয়েছে, এটা হচ্ছে সংশয় প্রকাশ, আসলে তিনি কপোতাক্ষ নদের আরো দেখা পাবেন কিনা। তো যাই হোক, এই কবিতার সম্পর্কে যদি একটু আলোচনা করতে যাই, তে মানে সারসংক্ষেপ আকারে বলি, তে মূলত এই কবিতায় কবির হচ্ছে কি প্রকাশ পায়, দেশপ্রেম এবং স্মৃতিকারতা। এবং কবি যশোর জেলার যে কপোতাক্ষ নদের তীরে সাগরদিঘি গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশবের মধুসূদন এই নদের তীরে প্রাকৃতিক পরিবেশে বড় হয়েছেন। মূলত জন্মভূমির যে শৈশব কৈশোরের একটা বেদনাবিধুর স্মৃতি তার মনে সবসময় কাতরতা জাগায় যখন তিনি ফ্রান্সে গিয়েছেন। দূরে বসেও তিনি যেন কপোতাক্ষ নদের কলকল ধ্বনি শুনতে পান। কত দেশে, মানে অনেক দেশে অনেক নদ নদী দেখেছেন, কিন্তু তবু যেন এই জন্মভূমির যে নদ বা কপোতাক্ষ নদ এটা মায়ের স্নেহডোরে তাকে বেঁধে রেখেছে। তো কিছুতে যেন তাকে ভুলতে পারেন না। কবির মনে এটাও একটা সন্দেহ জাগে যে আর কি তিনি কখনো তাকে দেখতে পারবেন। কপোতাক্ষ নদের কাছে তিনি সবিনয় বিনতি বন্ধুভাবে তাকে স্নেহডোরে যেমন স্মরণ করেন, কপোতাক্ষ যেন তাকে একই প্রেমভাবে সস্নেহে স্নেহ করেন। এটা তার হচ্ছে একটা মিনতি। তারপরে তিনি কপোতাক্ষ নদ জন্য স্বদেশের জন্য হৃদয়ের কাতরতা বঙ্গবাসীদের নিকট ব্যক্ত করে। দেশমাতৃকার প্রতি অকুণ্ঠ প্রেম বা এই যে আকুল প্রেম যে মানুষের সহজাত প্রবৃত্তি, কবিতায় তাই মূলত মাইকেল মধুসূদন দত্ত আলোচনা করেছেন। তো যাই হোক, পরবর্তী ভিডিওর জন্য আপনার অপেক্ষা করবেন। ধন্যবাদ।